কোথাও গিয়ে এখনো কি সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না কিভাবে সাধারণ মানুষের পকেট কেটে নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে চাঁদে দেওয়া হয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে সমস্ত জিনিসটা পৌঁছে দেওয়ার, সংবাদ পৌঁছে দেওয়ার, তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রেস মিডিয়ার। সেই জন্যই তো প্রেস মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট। কিন্তু আমাদের দেশের সমস্ত মিডিয়া তারা বিক্রি হয়ে গেছে বড় বড় পুঁজিপতি মালিক এবং ধান্দার যারা পুঁজিতন্ত্র তাদের কাছে। সেই মালিকেরাই তারা ইলেকট্রাল বন্ড কিনেছে। তারা ইলেকট্রাল বন্ডের টাকা কিনে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছে, বিশেষ করে শাসক দলকে। সেই জন্যেই সাধারণ মানুষের কাছে এই মিডিয়া খবর পৌঁছে দেবে না, যে চেষ্টাটা হয়তো এরকম ছোটোখাটো পোর্টাল তোমাদের মতো করছে। ইলেকট্রাল বন্ড হচ্ছে ভারতবর্ষের বুকে কেন না পৃথিবীতে বোধহয় এইরকম একটা পরিকল্পিত দুর্নীতি ইতিপূর্বে হয়নি। পরিকল্পিত দুর্নীতিটা কি? সেটা হচ্ছে যে আগে নিয়ম ছিল যে একটা কোম্পানি যেটা ধারাবাহিকভাবে 3 বছর ধরে লাভ করেছে, লাভ মানে সমস্ত খরচা টর্চা বাদ দিয়ে অতিরিক্ত টাকা, তার শতকরা 7% বা 7.5% তারা নির্বাচনী তহবিলে দান করতে পারতেন এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে দান করতে পারতেন। সেটা স্বচ্ছতা ছিল যে তোমার থেকে আমি টাকা নিয়েছি, তোমাকে আমি রসিদ দিলাম, সবাই জেনে গেল এই টাকা নিয়েছি। এখন একটা দেশের প্রজাতন্ত্র নির্ভর করে মূলত কিন্তু স্বচ্ছ ভয়ভীতির নির্বাচনের উপরে। তাহলে ভয় ভীতির তো শুধুমাত্র একটা দিক না যে আমি তাকে গিয়ে পেটালাম, তার ঘরে আগুন লাগিয়ে দিলাম, এটা কিন্তু ভয় ভীতির একটা আংশিক দিক। আরেকটা দিক হচ্ছে তোমার মস্তিষ্ককে আমি কিনে নিলাম, এটা এক ধরনের কিন্তু ভয়ভীতি প্রদর্শনের জায়গা। সেই দৃষ্টিকোণ থেকেই মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতা আসার পর তারা ইলেকট্রাল বন্ড আইন চালু করলেন। মুখে বললেন যে আমরা কালো টাকা ঠেকাতে চাই, কিন্তু প্রকৃতপক্ষে কালো টাকা বৃদ্ধি করা এবং কালো টাকাকে একটা বৈধকরণ করার মধ্য দিয়েই কিন্তু ইলেকট্রাল বন্ড। আমাদের পার্টি সিপিআইএম প্রথম থেকে এটা আপত্তি করেছি যে এটা কি, যারা ধনপতি তাদের প্রচুর টাকা আছে তারা টাকা দেবে, কে দিচ্ছে টাকা কেউ জানতে পারবে না, কাকে দিচ্ছে কেউ জানতে পারবে না, এটা সাংঘাতিক ব্যাপার। এত অস্বচ্ছতা কেন? কেরলে ক্ষমতায় থাকাকালীন মানে থাকা সত্ত্বেও সিপিআইএম ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো টাকা নেয়নি। এটা তো প্রশ্ন হচ্ছিল, এটা নীতির প্রশ্ন। কিন্তু ক্ষমতায় আছে কি ক্ষমতায় নেই সেটা বড় কথা না। যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যদি গোপনে অর্থবানদের থেকে টাকা নেয়, তাহলে সে কি অর্থবানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারবে? সোজা কথা। আজকে যদি আমি কোনো কারণে গোপনে টাকা নিই কারো কাছ থেকে, আমি ধরুন রামের কাছ থেকে টাকা নিলাম, আমি রহিম, আমি যদি না জানি রাম টাকাটা দিয়েছে, আমি রহিমকে টাকাটা দিলাম, সেই টাকাটা রাম রহিম কিসে খরচা করবে কেউ জানে না। তাহলে নিশ্চয়ই রাম রহিম এই দুজনের পক্ষেই কিন্তু এই টাকাটা তাদের সুবিধে মতো ব্যবহার করার উপায় থাকছে। আর আমি ইলেকট্রাল বন্ডে টাকা দিলাম, সেই টাকা ইলেকট্রাল বন্ডে খরচা হবে না, সেই টাকা দিয়ে এমএলএ কেনা হবে, এমপি কেনা হবে, সেই টাকা দিয়ে কাউকে গুম করে দেওয়া হবে, তার কোনো কিন্তু হিসেব নিকেশ নেই। সেই জন্যই ইলেকট্রাল বন্ডটা সুপ্রিম কোর্টে যখন এটাকে চ্যালেঞ্জ করা হয় যে এর বৈধতা, সাংবিধানিকতা, কনস্টিটিউশনালিটি, এটা হচ্ছে মৌলিক কথা। 6 বছর পর সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে এটা আনকনস্টিটিউশনাল। তার মানে আইনটা প্রথম থেকেই এই আইনটা অবৈধ, আইনটা নেই। এই অবৈধ আইনের ফলে যা যা কাজ হয়েছে সবটাই কিন্তু অবৈধ। সেই জন্যই এই ইলেকট্রাল বন্ডের টাকাটা অত্যন্ত অবৈধ। এবং আরও কি তথ্য বেরোলো যেটা আরও বেদনার, যখন সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এটা অবৈধ, অসাংবিধানিক, শুধু অবৈধ না অসাংবিধানিক, অনেক বড় গুরুত্ব আছে আইনের চোখে। এবং তারা বললেন যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। আমরা একজন নির্বাচনে ভোট প্রার্থী যে হয় তাকে তার সব তথ্য প্রকাশ করতে হয়, তার কি যোগ্যতা, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা আছে কি না, তার উপায়ের সূত্রটা কি, কত টাকা তার আছে। এটা করা হয় মানুষ জানবেন যে আমি যাকে ভোট দিচ্ছি তা কাকে ভোট দিচ্ছি। কিন্তু এখানে ইলেকট্রাল বন্ড হচ্ছে কেউ জানবে না, শুধু আমি জানবো আর তুমি জানবে। গোপনে দুজনে চুমু খেয়েছি, এই দুজন ছাড়া আর কেউ জানতে পারবে না, এটাই থিওরি। এখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই টাকাটা কোত্থেকে আসছে, কারা দিয়েছে জানাবার জন্য সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে নির্দেশ করলেন, স্টেট ব্যাংকের মতো বড় একটা আন্তর্জাতিক ব্যাংক তো স্টেট ব্যাংক, তারা এই সামান্য তথ্য দেওয়ার জন্য 3 মাসের ওপর সময় চাইলেন। উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটা পার হয়ে যাবে, এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতিমূলক কাজকর্ম পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন আমি সব জানাবো। আমাদের বলতে হবে সুপ্রিম কোর্ট সময়োপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন, স্টেট ব্যাংককে বাধ্য করেছেন তথ্য দিতে, এখনো তো সব তথ্য এবং যে তথ্যটা সামনে এসেছে তা থেকেই তুলনামূলকভাবে যে সত্য বেরিয়ে আসছে সেটা করতে তো কয়েক সেকেন্ড লেগেছে, যারা কম্পিউটার এক্সপার্ট তাদের কাছে বেশিক্ষণ লাগেনি। তাতে কি দেখা যাচ্ছে, মারাত্মক হচ্ছে এইটাই, আমরা ওষুধের কোম্পানির থেকে ইলেকট্রাল বন্ডে টাকা জমা পড়েছে, তার অধিকাংশ টাকাটা পেয়েছে কে? দেশব্যাপী বিজেপি আর তারপর তৃণমূল। এবং আমি যেটা বলি যে বিজেপি এবং তৃণমূল দুজনে পেয়েছে, তার কারণ দুজনের মধ্যে একটা ইডিওলজিক্যাল নেক্সাস আছে, অর্থাৎ একই রাজনৈতিক চেতনা দ্বারা পরিচালিত বলেই এদের কিন্তু ওই ব্যবসায়ীরা টাকা দিয়েছেন। কথার কথা, যে প্যারাসিটামলটা আমাদের রোজ লাগে, যেটা আগে কিনতে হয়তো এক পাতা কিনতে 5 টাকা লাগতো, এখন সেটা এক পাতা কিনতে 15 টাকা লাগছে। ধাক্কাটা খাচ্ছে গরিব মানুষ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে, সেই বিদ্যুৎ কোম্পানি কিন্তু টাকা দিচ্ছে তৃণমূলকে, বিজেপিকেও দিয়েছে। আমি রাজ্যের প্রেক্ষিতে তৃণমূল বিজেপির কথাটাই বলবো। তবে লটারি মানেটা কি? লটারি মানে হচ্ছে 1 লক্ষ লোককে বোকা বানিয়ে একজনকে একটা পুরস্কার দেওয়া, এই তো লটারির তত্ত্ব। সেই লটারিটা পশ্চিমবঙ্গের বুকে সরকার তাদের যে নিজস্ব লটারি চলতো, যার মধ্য দিয়ে জনকল্যাণমূলক কাজে টাকা রাখতে পারতো, সেসব বন্ধ করে দিলেন। করে একটা লটারি যারা চালান, যারা সবচেয়ে বেশি টাকা দিয়েছে তারা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে, তৃণমূল দলকে, তারা 542 কোটি। তাদের উদ্দেশ্য কি? গ্রামের গরিব ছেলেমেয়েরা হতাশ, চাকরি পাচ্ছে না, কিছু পাচ্ছে না, একদল বলছে রাম মন্দিরে যাও, জগন্নাথ মন্দিরে যাও, ওখানে হত্যা দিয়ে থাকো হবে, আর দল বলছে লটারির টিকিট কেনো, তোমার কপালে 1 কোটি টাকা লেগে যেতে পারে। এই তাড়নায় গোটা পশ্চিমবঙ্গের কিন্তু জনসমাজকে এরা ভিক্ষুকে পরিণত করেছে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলেই বুঝতে হবে যে এই ইলেকট্রাল বন্ডের টাকা খুব পরিকল্পিতভাবে মানুষের দৈনন্দিন জীবনকে আঘাত করেছে। এই জন্যই এই সত্যটা কিন্তু বড় বড় মিডিয়া সামনে আনছে না। ইতিমধ্যে বহু রাজনীতিক বলছেন যে ইলেকটোরাল বন্ড তো এই সদ্য সামনে এসেছে, এখনও পিএম কেয়ার্স ফান্ড, তার ফান্ডটা কিন্তু খুলতে বাকি আছে। বটেই তো, একটা প্রজাতন্ত্রে যে কোনো ফান্ড যা সরকারি দল দ্বারা পরিচালিত হবে বা যে কোনো দল দ্বারাই পরিচালিত হবে, তার স্বচ্ছতা থাকবে না, তার হিসেব থাকবে না, টাকা তুমি কোত্থেকে পাচ্ছ? আজকে ওরা এত চেঁচামেচি করছিলেন, এখন তো যা তথ্য আসছে দেখা যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে চীনা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা টাকা দিয়েছেন, আর ওরা গরিব মানুষকে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। আমরা চীনা অ্যাপ বন্ধ করে দিলাম, চীনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। পাকিস্তানের ব্যবসায়ীরা টাকা দিয়েছে, আর সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ। তাহলে এই যে অস্বচ্ছতা, গোপনীয়তা কেন? আমি তো আবারও বলি, এত গোপনীয়তা হচ্ছে ব্যক্তি প্রেমের ক্ষেত্রেও থাকে না। যে গোপনীয়তা এই দেশের শাসক দল ব্যবসায়ীদের সঙ্গে করছেন, এটা একেবারে সেই পরকীয়ার গোপনীয়তার মতো। কেন এত গোপনীয়তা? যে ভারতবর্ষের প্রজাতন্ত্র সংবিধান দ্বারা পরিচালিত হয়, যে সংবিধানের মূল কথাই হচ্ছে কিন্তু সমসুযোগ, স্বচ্ছতা। এবং আমাদের সুপ্রিম কোর্ট আজ থেকে 10 বছর আগে বলেছিলেন যে করাপশান হচ্ছে সব ক্যান্সার রোগ, তা আমার প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেবে। সেই দেশে বিজেপি ক্ষমতায় এসে এত লম্পজম্প করছে, আমাদের এত জনসমর্থন, তৃণমূল এত ল্যাস তুলে নাচছেন, ওদের পরিকল্পনায় নাকি জনগণ একেবারে মুগ্ধ, কিন্তু টাকা নিচ্ছেন গোপনে তাদের কাছ থেকে যারা মনে করেন যে এদের টাকা দিলে আমাদের সুবিধে। গরিব মানুষ টাকা দিচ্ছে না, ওরা তো ওই সিপিএমের মতো কৌটো নাড়িয়ে পয়সা নিচ্ছে না। বিমান বোস 80 বছর 83 বছর বয়স, তিনিও হাতে বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমাদের টাকা দাও পার্টির জন্য, তা তো করছেন না। স্বচ্ছতা, সেটা স্বচ্ছতাহীনতা হচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, এবং তার ফলেই ওষুধের দাম বাড়ছে। এমনকি জীবনহানিকর ওষুধ, যে ওষুধ বাতিল হয়ে গেছে সেসব বিক্রি হচ্ছে, এবং যারা মুনাফা করছেন তারা ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছেন বিজেপিকে। কেন বিজেপিকে টাকা দিচ্ছেন? যে সরকারের সঙ্গে আমাদের গোপন কথা হয়ে গিয়েছে, গোপনে চুমু খেয়েছি, কেউ জানতে পারবে না। এইটাই হচ্ছে পরিকল্পনা, এবং সেটাই মানুষকে বুঝতে হবে। যার ফলে দেখবেন আমাদের অর্থমন্ত্রীর যিনি জীবনসঙ্গী,
প্রভাকর পারাক্কালাম, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে এত বড় স্ক্যাম ভারতবর্ষের ইতিপূর্বে কোনো হয়নি। তবে আমি এই যে ভারতবর্ষে এত বড় স্ক্যাম কখনো হয়নি এই প্রসঙ্গে বলি, বাসে করে আমরা হাইকোর্টে আসছিলাম আপনার সঙ্গে দেখা করব বলে। বাসে দুজন ব্যক্তি আলোচনা করছেন যে বিশ্বের ইতিহাসে বোধহয় এত বড় স্ক্যাম হয়নি। এই যে মানুষের মধ্যে আলোচনা ইতিমধ্যে নির্বাচনী বন্ড নিয়ে, এই যে স্ক্যাম নিয়ে আলোচনা, কি মনে হচ্ছে ভোট বাক্সেও কি এর প্রভাব মানে পড়বে? সাধারণ মানুষ কি ভোট বাক্সে দেখাবে তাদের জনমতটা? কি এই যে নির্বাচনী মত নিয়ে এই যে নিজেদের মধ্যে আলোচনা, ভোট বাক্সেও দেখাবে সেই মতামত? এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এত দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করছেন, এত দুর্নীতি সামনে আসছে, পশ্চিমবঙ্গের সব মানুষ কি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন? তারা ভোটে ওদের জেতাচ্ছেন কেন? তার মানে কি দুর্নীতিটা মানুষের জীবনে প্রভাব ফেলছে না? আমি এই জবাব আমাকে দিতে হয় সব জায়গায়। আমি বলি আপনাকে যেমন দুর্নীতির মধ্য দিয়ে বিপাকে ফেলছে এবং সেই বিপাক থেকে উদ্ধার করবার জন্য আপনার কাছে একটা লাল মূলও ধরে দিচ্ছে যে আমরা থাকলে তোমার এই সব বৃষ্টি সাথী অমুক প্রকল্প হবে, সেই প্রকল্পের সুযোগ পাবে। ডুবন্ত মানুষ, অসহায় মানুষ বাঁচবার জন্য ওই খড়কুটোও ধরে। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই সেখানে মানুষ এত অসহায় করে দিয়েছে মানুষকে, এরা সে অসহায় করে দিয়ে বলছে যে এই অসহায়ত্ব থেকে বাঁচতে গেলে পরে আমার দেয়া অনুদানে তোমায় নির্ভর করতে হবে। এই অনুদান নির্ভরতা কিন্তু প্রকৃতপক্ষে মানুষকে কোথাও কোথাও অমানুষ করে তুলছে। তাই এত দুর্নীতি, হ্যাঁ, এত দুর্নীতি হওয়ার পরেও আমাকে অনেকে প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতিকে মেনে নিচ্ছে। সে কবে থেকে শুরু করেছেন আপনি সারদা নারদা ইত্যাদি কেলেঙ্কারি, স্কুল নিয়োগ কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি। কিন্তু নির্বাচনী বন্ডের এই যে স্ক্যাম সরাসরি তো সাধারণ মানুষের পকেট কেটেছে, তাহলে কি মনে হচ্ছে এটা কি ভোট ব্যাংকে প্রভাব পড়বে? আবারও বলি, মানুষ যদি মনে করেন যে আমাকে দুর্নীতির মাধ্যমে বেঁচে থাকতে হবে, তাহলে তারা দুর্নীতিকেই মদত দেবে। মানুষ যদি মনে করেন না আমি কোমর সিধে করে দুর্নীতির বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো, মানুষ ভোট দেবে না ওদের, এবং সেই আতঙ্কটা ভুগছেন। আমরা দেখেছি মানুষ যখন রুখে দাঁড়ায় তার কি পরিণতি হয় সন্দেশখালিতে। সন্দেশখালিতে তো মহিলারা রুখে দাঁড়িয়েছেন, সেই মহিলাদের ঐক্যকে ভাঙবার জন্য সেখানে আবার ধর্মের সুর সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই দুটি রাজনৈতিক দল যারা এই ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি বেনিফিটটা পেয়েছেন, অর্থাৎ ওরাও পরিকল্পিতভাবেই মানুষের ঐক্যবদ্ধ হওয়ার যে চেতনা সেটাকে নষ্ট করতে চায়। বিজেপি যেটা দাবি করছে যে আপনি বলছেন বারবার বেশি টাকা পেয়েছে, আমরা যদি বিজেপির কথা ধরি তাদের বলছে আমাদের সবথেকে বেশি এমএলএ এমপি, সেই তুলনায় তো আমরা যে টাকাটা পেয়েছি ঠিকই আছে, তার থেকে বরং অন্যান্য দলগুলো তাদের তো এমএলএর সংখ্যা কম, এমপির সংখ্যা কম, তার থেকে বরং তারা বেশি সুবিধা পেয়েছে, বেশি টাকা পেয়েছে। ও তাহলে ওটা দুর্নীতি নিয়ে ওদের আপত্তি নেই। তাহলে বিজেপি নেতারা যে দুর্নীতি হয়েছে তাতে আপত্তি নেই। এখন সেই দুর্নীতিটা হয়েছে আমরা নয় একটু বেশি পেয়েছি দুর্নীতির ফল। এই যাদের রাজনৈতিক বোধ, তারা কখনো মানুষের মঙ্গল করতে পারে? আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ভুল বলেছেন যে প্রায় 20,000 টাকা, তার মধ্যে 6,000 আমরা পেয়েছি আর বাকি 14,000 অন্যান্য দলগুলি পেয়েছে, সব মিলিয়ে প্রায় 1200 সামথিং। আমি আমার একটা পোস্ট করেছিলাম যে বিজেপির নেতারা বলছেন যে ওদের নাকি 11 কোটি সদস্য দেশব্যাপী। ধরে নিলাম যদি ওদের 11 কোটি সদস্য থেকে থাকে, তাহলে প্রত্যেক সদস্যর থেকে যদি 100 টাকা করে নেয় ওরা প্রতি মাসে, তাহলে এমনিই কত কোটি টাকা হবে। তো সেটা না করে ধান্দার পুঁজিতন্ত্রের লোকের থেকে টাকা নিচ্ছেন করে, সে ভিক্ষের টাকা নিচ্ছেন কেন? ফেরত দিতে পারতেন যে আমরা এই দুর্নীতিমূলক টাকা সংবিধান সম্মত নয়, আমরা টাকা ফেরত দিয়ে দিলাম। এবং আশ্চর্যজনকভাবে যারা কিন্তু চাঁদা দিয়েছেন এই বন্ডের মাধ্যমে, তারা কিন্তু সরকারি প্রকল্প পেয়েছেন। তাই বললাম তো আমি যে তারা টাকা দিয়েছেন কেন? তারা জানেন এই সরকার থাকলে আমার সুবিধে, এই সরকার থাকলে আমি নির্বিঘ্নে চুরি করতে পারবো, দাম বাড়াতে পারবো, এই সরকার থাকলে পরে আমি কন্ট্রাক্ট পাবো, এই সরকার না থাকলে পাবো না, অতএব তাই তাদের টাকা দাও। এটা তো স্পষ্ট। কুইট প্রো কো একটা কথা আছে, সেটা হচ্ছে দাও আর নাও। এই যে দেয়া নেওয়ার খেলা, আমি যে একটা প্রসঙ্গ বলছিলাম বারবার গোপনে চুমু, এটা শুধুমাত্র মজা করে বলছিলাম না, যে দুজনের মধ্যে একটা দেয়া নেওয়ার সম্পর্ক আছে। আমি টাকা দিচ্ছি এমনি জনসেবার জন্যে, এবং কারা টাকা দিচ্ছে? যাদের লোকসান হয়েছে। এই যে কারখানার লোকসান হয়েছে, তারা তার থেকে বেশি টাকা, তার সম্পদের থেকে বেশি টাকা কোত্থেকে দিচ্ছেন? তার মানে কালো টাকাকে সাদা করছেন। আর লোকসান দেখাচ্ছেন কেন?
শ্রমিক কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবি করলে বলবে আমাদের লোকসান হচ্ছে, কোত্থেকে দেব। যারা শেয়ার হোল্ডার তাদের বলবেন কি করে আমরা দেবো, এত লোকসান হচ্ছে। এবং এই কথা বলবার জন্য ওদের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না হয়, অতএব মোদি অমিত শাহকে পকেটে করো, তাদের ইলেকট্রাল বন্ডে টাকা দাও। এই ইলেকট্রাল বন্ডের তালিকায় এমনও সংস্থার নাম আছে যাদের নেটওয়ার্ক কম অথচ নির্বাচনী বন্ডে চাঁদা দিয়েছে অনেক বেশি। কিছুই না, এটা হচ্ছে যে কালো টাকাটা তৈরি করেছেন সেই কালো টাকাকে সাদা করে দিলেন। মোদি এই প্রথম কালো টাকাকে সাদা করবার একটা আইনি পদ্ধতি চালু করেছিলেন। মুখে বলছেন, আজ পর্যন্ত দেখবেন এই দেশের এবং রাজ্যের নেতারা যারা ক্ষমতায় আছেন মুখে যা বলেন ঠিক তার উল্টো কাজটা করেন। মনে থাকতে পারে মোদি বলেছিলেন নির্বাচনের আগে আমি কালো ধন ফিরিয়ে আনবো, সুইস ব্যাংকে যা টাকা আছে ফিরিয়ে আপনাদের ঘরে ঘরে 15 লক্ষ টাকা দিয়ে দেবো, বছরে 2 কোটির বেকার চাকরি দেব, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন। সব মিথ্যা প্রমাণ হয়েছে এবং এই মিথ্যা প্রতিশ্রুতির ওপরে দাঁড়িয়ে থাকেন। এবং আরও বড় দুর্নীতি হচ্ছে এই ইলেকট্রাল বন্ডের টাকাই হোক বা সরকারি খরচই হোক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি চাপিয়ে যে ব্যাপক বিজ্ঞাপন, এত বিজ্ঞাপন তো ফিল্মের জন্য হতো না, যে রেটে বিজ্ঞাপন হচ্ছে আমাদের দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি চাপিয়ে, কোটি কোটি টাকা। কেন এই কোটি কোটি টাকা বিজ্ঞাপনে যাবে? মাল্টি কালার বিজ্ঞাপনের কত খরচ জানেন? সরকারি যদি বিজ্ঞাপন হয় ছোট্ট করে যাবে, আমার সরকারি এই কাজ, এই টেন্ডার, তার জন্য বিজ্ঞাপিত করার দরকার হয় না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের রঙিন রঙিন ছবি ছাপিয়ে। এটাও দুর্নীতি। এই সময় একটা প্রসঙ্গ তুলবো, কয়েকদিন আগে কিন্তু গণশক্তিতে এই বিজ্ঞাপন দেওয়া নিয়ে একটা বিতর্ক উঠেছিল যে কেন্দ্র সরকারের বিজ্ঞাপন, এবং তাতে কিন্তু এই মোদির ছবি একদম তো সে তো সরকারি বিজ্ঞাপন। সরকারি বিজ্ঞাপন একটা পত্রিকাকে ছাপাতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন অন্য, যে সরকারি বিজ্ঞাপনে এইরকম মাল্টি কালার প্রধানমন্ত্রীর ছবি থাকবে কেন? প্রশ্ন ওইখানে। প্রশ্ন এটা নয় যে একটা পত্রিকা কেন বিজ্ঞাপন ছাপাবে, প্রশ্ন হচ্ছে যে মূল প্রশ্ন তুলতে হবে কেন সরকারি পয়সার অপচয় ঘটানো হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদের ছবি ছাপিয়ে। প্রকল্পের কথা বলো, এই প্রকল্প হয়েছে, এই প্রকল্পের সুবিধা নিন, তা তো নয়। রেডিও খুললে পরেই FM থেকে আরম্ভ করে সবাইতেই দিবারাত্রি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তৃতা, একনায়কতন্ত্র। তা না হলে ভাবা যায় প্রমোট তো হচ্ছেই তো। প্রজাতন্ত্রে ভারতবর্ষে কেউ বলতে পারেন মোদি কা গ্যারেন্টি? আমি তো বলি কতটা অসভ্যতা এটা। দেশে আমার সরকারের কোনো গ্যারেন্টি নেই, মোদি কা গ্যারেন্টি না, আমিই সব, হ্যাঁ আমিই সব। এক সময় হয়েছিল না, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, যারা বলেছিলেন তারা তলিয়ে গেছেন। এই আজকে যারা বলছেন, তখন অবশ্যই ইন্দিরা নিজে বলতেন না, তার আশেপাশের চেলারা বলতেন, এখন প্রধানমন্ত্রী নিজেই বলেন। এটাই দুঃখের, প্রধানমন্ত্রী নিজে বলেন আমি একা, আমার বিরুদ্ধে তোমরা সবাই। এই ধরনের চপলতা একটা দেশের প্রধানমন্ত্রী যখন করেন, তখন সেই দেশের সাংস্কৃতিক মান নিয়েও পৃথিবীর মানুষ প্রশ্ন করেন। একজন বলছেন আমি সৎ, আরেকজন বলছে আমি বিশ্বগুরু। আরে তুমি বলার কে তুমি বিশ্বগুরু কিনা? আর পৃথিবীর সমস্ত দেশের সমস্ত যুক্তিবাদী চিন্তাশীল মানুষের যত মূল্যায়ন হচ্ছে, আমাদের ভারতবর্ষের মান ক্রমশ নেমে যাচ্ছে। গণতান্ত্রিক পরিসরের ক্ষেত্রে মান নেমে যাচ্ছে, ক্ষুধার তালিকায় আমরা নেমে যাচ্ছি। আর একটা নতুন তালিকা করে যে কোথাও সুখ শান্তি বেশি, সেই তালিকায় নেমে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? বেকারিত্বে আমাদের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ দেনার দায়ে আকণ্ঠ ডুবে আছে। সেখানে এই অপচয় কেন?